আজকে আমাদের সেই প্রতীক্ষিত আনন্দের দিন। আজকে আমরা চলেছি দৌলতাবাদ ফোর্ট বা দেবগিরি ফোর্ট দেখতে, যেটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে দৌলতাবাদ গ্রামের কাছে অবস্থিত। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই ফোর্টে ঢোকার আগে আনারসের শরবত এবং আখের শরবত খেয়ে নিলাম। ডিসেম্বরের ছুটিতে এখানে প্রচুর জনসমাগম হয়, তাই আমি বলবো যে ডিসেম্বরে না এসে তার আগে কোনো সময় এসে এখানে ঘুরে যাবার জন্য। ফোর্টে ঢুকবার জন্য টিকিট লাগে, তাই আমরা টিকিট কেটে নিলাম। নবম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত যাদবদের রাজধানী ছিল তারপরে দিল্লির শাসন ব্যবস্থা মোহাম্মদ বিন তুগলক এখানে রাজধানী প্রতিষ্ঠিত করেন। তার আগে আলাউদ্দিন খিলজি এখানে বেশ কিছুদিন শাসন করেন। জায়গাটি দৌলতাবাদ এই কারণেই হয়েছে যে এখানে দৌলত বা সম্পদের কোনো অভাব ছিল না। সেই লোভেই মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী এখানে নিয়ে আসেন। এই মিউজিয়ামে সে সময়কার বিভিন্ন কামান ডিসপ্লে করা রয়েছে এবং আওরঙ্গজেবের কামানও এখানে ডিসপ্লে করা আছে। এটি সরস্বতী কুণ্ড। মোহাম্মদ বিন তুগলকের আগে এখানে একটি সরস্বতী মন্দির ছিল, যেটিকে তিনি ভেঙে ফেলেন এবং সেই সরস্বতী মন্দিরের কাজ এবং পুজো এই জলেই সমাপন ঘটত। আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ বিন তুগলকের সময়ের বেশ কিছু তোপ অর্থাৎ কামান এখানে ডিসপ্লে করা হয়েছে। মূল ফটকে ঢুকবার সময় দেখা যাবে অনেকগুলি ফটক রয়েছে। মোট 52টি ফটকের মধ্যে বেশ কয়েকটি কিন্তু নকল, যেগুলো শত্রুপক্ষকে ধোঁকা দেবার জন্য বানানো হয়েছিল। এটি একটি ছোট পুকুর এবং মোহাম্মদ বিন তুগলকের সৈন্যদের জলের ব্যবস্থার জন্য এই পুকুরটি খনন করা হয়েছিল। এই মিনারের ঠিক পাশেই যাদবদের সময়কালীন একটি মন্দির রয়েছে, যেটিকে বর্তমানে ভারত মাতা মন্দির বলে। 152টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি এবং মন্দির ভেতরে অসাধারণ কারুকার্য শোভিত করা রয়েছে। अभी भी थोड़ा सा ये करो আমরা অবশেষে অন্ধকার পথ বা ডার্ক প্যাসেজে প্রবেশ করেছি। এটি একটি ভয়ঙ্কর রাস্তা
এখানে পৌঁছানোর আগেই শত্রু সেনা মারা যেত। যারা কিছুটা এর ভিতরে প্রবেশ করার সাহস দেখাতো তারা কিছু দূর গিয়ে আর বেঁচে ফিরতে পারত না। এখানে ওঠার রাস্তা ছিল ভয়ঙ্কর, কোনো সেনার পক্ষেই এই রাস্তা থেকে ওপরে ওঠা সম্ভব ছিল না। বিভিন্ন রাস্তার ভুল করে তারা নিজেদের সৈন্যকে নিজেরা মেরে ফেলত এবং শত্রুপক্ষকে কোনো রকম ভাবেই তারা ঘায়েল করতে পারত না। যদিও বা তারা কিছু দূর ওপরে উঠতে পারত, ওপর থেকে গরম তেল আর গরম জল ঢেলে তাদেরকে প্রতিহত করা হতো। এইভাবে কোনো দিনই এই কেল্লাকে কেউই কোনো রকম ভাবে দখল করতে পারেনি। আলাউদ্দিন খিলজি 6 মাস এই কেল্লাকে ঘিরে রাখে এবং এখানে খাবারের অসুবিধার জন্য এবং অপ্রতুল হবার জন্য এই কেল্লাকে তারা দখল করতে সক্ষম হয়। এটি সেই ভয়ঙ্কর একটি লোহার ব্রিজ যেটি এপারের সঙ্গে ওপারকে সংযুক্ত করে। যখন শত্রুপক্ষ এই অবধি প্রবেশ করে যেত তখন এই লোহার ব্রিজটিকে তুলে ফেলা হতো। এর পাশে যে খাড়িটি রয়েছে এই খাড়ির মধ্যে কুমির রাখা থাকতো এবং সেই সমস্ত শত্রুপক্ষ এইখানে পড়ে মারা যেত। বড় খাড়া খাড়া, প্রচুর ভিড় ছিল, অনেক কষ্টে নিচ থেকে উপরে উঠতে পেরেছি। তবে এখান থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ দেখতে লাগে। আরো বেশ কিছুটা পথ উঠতে হবে, বেশ খাড়া রাস্তা। रुक रुक के चलो ना। অল্প হলেও শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু শেষ দেখেই ছাড়বো কতটা যাওয়া যায়। আসল তোপটা এখানেই রয়েছে। সামনে একটা গণেশ মন্দির আছে পাহাড়ের, এবং এই কেল্লার মাথায় গণেশ মন্দির অবস্থিত। সে মন্দিরটা আমরা একটু দেখতে যাব এখন। স্কুলের প্রচুর বাচ্চারা আজকে এই ফোর্ট দেখতে এসেছে। আজকে প্রচুর ভিড় এখানে। অনেকটা উপরে উঠে এসেছি, বেশ কষ্টকর রাস্তা। দেখা যাক কতটা আরো উঠলে তোপটা দেখতে পাওয়া যাবে। উপরে রানীর মহল দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছুতে উঠলে আমরা যেতে পারবো ওখানে। এখনো অনেক পথ বাকি। বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এবার শ্বাসকষ্ট হতে শুরু করেছে। তবে আমি বলবো বয়স্কদের এবং যারা পায়ে দুর্বল তাদের এখানে না আসাই ভালো। অবশেষে অনেকটা এসে গেছি, আর কয়েকটা স্টেপ পেরোলেই আমরা রানীর কক্ষের এখানে গিয়ে পৌঁছে যাব। মাঝখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম, বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু উপরে গিয়ে শেষ দেখেই ছাড়বো। অবশেষে আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পেরেছি, একদম কেল্লার টপে, যেখানে ভিতরে কি আছে আমরা ঠিক জানি না। এবার ভিতরে গিয়ে দেখবো কি আছে। তবে অনেক কষ্ট হলো উঠতে, কষ্ট হলেও উঠতে পেরেছি, এটাই শান্তি।
আজ এই কেল্লাতে প্রচুর ভিড় আছে। আজকে ছুটির দিন, তাই এখানকার স্থানীয় স্কুল থেকে ছেলে মেয়েদের এক্সকারশনের জন্য নিয়ে এসেছে। অবশেষে আমরা কেল্লায় প্রবেশ করতে চলেছি। ভেতরে গিয়ে দেখবো ভেতরে কি রয়েছে। প্রচুর কোলাহল, প্রচুর লোকজন। প্রথমে একটা ছোট ঘর, তারপর একটা উপর দিকে উঠতে হচ্ছে সিঁড়ি বেয়ে। দূরে দেখা যাচ্ছে মিনার। ওই মিনার থেকে আমরা এইখানে উঠে এলাম। রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তাহলে দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে কতটা দূরে আমরা উঠে এসেছি। আর এখান থেকে পুরো শহরটাকে পরিষ্কার দেখা যায়, একদম পাখির চোখের মতো। তবে এখানেই শেষ নয়, আরও সিঁড়ি ওপরে উঠতে হবে। উঠে একদম এই কেল্লার টপে আমরা পৌঁছাবো। দেখা যাক ওখানে গিয়ে কি আছে। শেষ নয়, এখানে একটা প্লেন রেল রয়েছে, তারপরে এর উপরে হচ্ছে একটা ছোট কেল্লার অংশ রয়েছে। এটাই শেষ অংশ। এটা একটা মন্দির রয়েছে মনে হয়। এই মন্দিরটাই দেখে আমরা এবার প্রত্যেকে নিচে নেমে যাব। এটাই সেই বিখ্যাত কালা পাহাড় কামান। এটা বিখ্যাত কালা পাহাড় কামান, যেটা সম্পূর্ণ কেল্লার নিচের দিকে তাক করা থাকে। নিচ থেকে যদি কোনো বহিঃশত্রুকে আক্রমণ করত, তাহলে এই তোপ দেখে তাদেরকে প্রতিহত করা হতো। নিচে পুরো ঔরঙ্গাবাদ শহর দেখা যাচ্ছে। এখানে আসতে প্রচুর কষ্ট হয়েছে, তবে উপর থেকে যে সুন্দর নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাদের শ্বাসকষ্ট রয়েছে, হাঁটুতে সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই আমি এখানে আসতে না বলবো। প্রচুর কষ্ট, সঙ্গে অবশ্যই জল রাখবেন, আর মুখে কিছু খাওয়ার জন্য ছোটোখাটো চিকলেট ধরনের কিছু অবশ্যই রাখবেন। এর ওপরে একটা ছোট কেল্লার অংশ রয়েছে, সেখানেও গিয়ে শেষে আমরা দেখব যে কি রয়েছে। রয়েছে দুর্গা কামান। এটাই সর্বোচ্চ শিখর, এইখানেই সব থেকে বড় কামানটা অবস্থিত। এই সরু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা ক্যাননটা দেখব। এটা সে বিখ্যাত দুর্গা কামান। এটা একদম কেল্লার সর্বোচ্চ শিখরে অবস্থিত। इंद्रायणी पे पोए नहीं खाते हैं। इंद्रायणी के आगे आगे तो कुछ तो भी नया खुला है क्या नाम আমরা সর্বোচ্চ শিখরে এসে পৌঁছেছি। এখান থেকে পুরো ঔরঙ্গাবাদ শহর। এখান থেকে মিনার কত ছোট দেখা যাচ্ছে। সামনে এটা পুরো কেল্লার অংশ দেখতে পাওয়া যাচ্ছে, পুরো বড় পাঁচিল দিয়ে ঢাকা। এখান থেকে সৈন্যের ভেতরে ঢোকার কোনো রাস্তা ছিল না। এবার আমরা নিচে নামবো। দারুণ দেখেছি কেল্লা, অসাধারণ ঘুরেছি। নিচে থেকে উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু যা দৃশ্য দেখেছি সত্যি দারুণ লেগেছে। প্রচুর কষ্ট হয়েছে, তবে খুব ভালো দেখেছি। এই দুটো কামান দেখবার জন্য বহুদিনের ইচ্ছা ছিল, শেষ অবধি আমাদের আশা পূরণ হয়েছে।